আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমি এখন যে এলাকাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে অ্যাডিলেডের বা সাউথ অস্ট্রেলিয়ার একটা গরিব এলাকা। এই এলাকার বাসা ভাড়া একটু তুলনামূলকভাবে কম। এই কারণে এই এলাকায় বিশেষ করে নতুন যারা আসছেন বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে, তাদের অনেকেই প্রথমে এই এলাকায় এসে বাসা নেয়। তো যেহেতু একটু গরিব এলাকা, তবে এখানে টাকা পয়সাওয়ালা মানুষজনও আছে, এখানে অনেক বাংলাদেশিও আছে। বেশ আল্লাহ পাক তাদেরকে ভালোই সামর্থ্য দিয়েছেন এবং তারা এই এলাকায় থাকেন অন্যান্য কারণে, কাজের সুবিধা বা অন্য কোনো কারণে। তো যাই হোক, তো এই এলাকাটার নাম হচ্ছে এলিজাবেথ। গত কয়েক বছরে এই ঘরবাড়ির দাম অনেক বেড়ে যাওয়াতে অস্ট্রেলিয়াতে এবং বাসা ভাড়া বেড়ে যাওয়াতে এখন এই এলাকাটাও মোটামুটি একটা অভিজাত এলাকার মতো হয়ে গেছে। কিন্তু এখনও কিছু মানুষজন আছে যারা হয়তো একটু ক্রাইসিসের মধ্যে এই এলাকায় বসবাস করেন। আর এই এলাকায় ক্রাইম রেট বা অপরাধ প্রবণতা অন্যান্য এলাকার চাইতে একটু বেশি, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি। মানে গরিব এলাকায় মানুষজন অনেকেরই আছে এখানে যাদের সেরকমভাবে কাজ টাজ নাই। তো এখানে মাঝে মধ্যেই মানে মারামারি, গন্ডগোল এসব হয় এবং অনেক চুরি চামারি টাইপের অনেক ধরনের ক্রাইম ট্রামও এখানে হয় আর কি। তো এই এলাকার মধ্যে দিয়ে হচ্ছে আমাকে বাসায় প্রতিদিন যেতে হয়। এটা হচ্ছে আমার কাজে যাওয়ার রাস্তা এবং বাসায় যাওয়ার রাস্তা আর কি, তার মধ্যে পড়ে। তো যাই হোক, যে কারণে আসলে আমি আপনাদের সামনে আসলাম আর কি আজকে। তো বিভিন্ন সময় আমি আপনাদেরকে হয়তো বলছি যে অস্ট্রেলিয়া প্রায় 700 ধরনের বিভিন্ন রকমের স্কিলে, কাজের স্কিলে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসায় আসা যায়, স্কিল মাইগ্রেশন করা যায়। তো আগে যেটা ছিল যে ওই স্কিলগুলো কারো থাকলে সে জাস্ট অ্যাপ্লাই করবে, মোটামুটি যে যে স্কিলে অ্যাপ্লাই করুক একই রকমভাবেই সবার আবেদনটা ওরা প্রসেস করবে, সবার ভিসা হয়ে যাবে। কিন্তু রিসেন্টলি ছোট্ট একটা পলিসির একটা ঘোষণা এসেছে। এটাকে বলছে তারা মিনিস্টেরিয়াল অর্ডার, অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন সংক্রান্ত। তো এখন নতুন যে মিনিস্টেরিয়াল অর্ডারটা এসেছে সেখানে তারা বলছে যে সব স্কিল, সব ভিসার ক্ষেত্রে একরকমভাবে হবে না। এখন দুইটা ক্রাইটেরিয়ার বা দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কিছু ভিসা অগ্রাধিকার পাবে, কিছু ভিসা কম অগ্রাধিকার পাবে। তো বিষয়টা মনে হতে পারে ছোট, কিন্তু এর কিন্তু বিশেষ করে বাংলাদেশি যারা অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্ক ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের উপরে কিন্তু এটা একটা বড় প্রভাব আছে। কিছু আবেদনকারী এইটার কারণে অনেক সুবিধা পাবে, কিছু আবেদনকারী অসুবিধার মধ্যে পড়বে। তো কারা সুবিধা পড়বে, কারা অসুবিধায় পড়বে, সেটা নিয়ে আমি আপনাদেরকে আজকে একটু বলবো। বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন। আমি সহজ বাংলাতেই বলবো, ভয় নাই, বিষয়টাও খুব কঠিন না। একটু খেয়াল করে ধৈর্য ধরে দেখেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনার অস্ট্রেলিয়া আসার চিন্তাভাবনাই এটার কারণে পরিবর্তন হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখেন। তো অস্ট্রেলিয়া এখন যেটা করছে যে আগে তো যেটা বলতেছিলাম যে 700 রকমের স্কিল আছে, আপনার স্কিল কোনোটা আছে আপনি সেই স্কিলে অ্যাপ্লাই করবেন। কিন্তু এখন যেটা করছে ওরা স্কিলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করছে এবং কয়েকটা ভাগে ভাগ করে সব বলতেছে যে কয়েকটা ধরনের স্কিলে সবার আগে এরা অগ্রাধিকার পাবে। সেগুলো হচ্ছে ডিফেন্স মানে প্রতিরক্ষা এবং সেই সাথে ন্যাশনাল ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি, এগুলো নিয়ে যে কাজ করার যে স্কিলগুলো সেগুলোতে। এখন অস্ট্রেলিয়ার যেটা স্কিল অকুপেশন লিস্ট, ওইখানে আপনি গেলে এই সংক্রান্ত বেশ কিছু স্কিল আপনি পাবেন যেগুলো ডিফেন্সের সাথে রিলেটেড বা প্রতিরক্ষার সাথে রিলেটেড এবং ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি, সেফটি এগুলোর সাথে রিলেটেড। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এই যে স্কিলগুলো অস্ট্রেলিয়ার ডিফেন্স বা প্রতিরক্ষা, এটা কিন্তু খুবই প্রযুক্তি নির্ভর, হাইলি সফিস্টিকেটেড এবং টেকনিক্যাল। প্লাস হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে বেশ কয়েকটা দেশের, মোস্টলি ইউরোপিয়ান এবং আমেরিকান, ওই দিককার কিছু ইউরোপ আমেরিকার দেশের সাথে এদের প্রতিরক্ষার চুক্তি আছে। তো ওই সব দেশ থেকে যারা অ্যাপ্লাই করবে বা ওই সব দেশের নাগরিকরা যখন অ্যাপ্লাই করবে তারা এটাতে হচ্ছে অগ্রাধিকার পাবে। কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য যে দেশগুলো, আমরা তো আসলে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা মানতে হবে। তো আমাদের দেশের প্রতিরক্ষা সিস্টেমটাও সেরকম, প্লাস আমাদের দেশের সাথে অস্ট্রেলিয়ার কোনো এরকম চুক্তি নাই। তো যে কারণে এই ধরনের যেটা সেন্সিটিভ যে স্কিলগুলো, এই স্কিলগুলোতে কিন্তু বাংলাদেশের থেকে আসলে অস্ট্রেলিয়াতে আসার সুযোগ নাই। অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশে যারা প্রতিরক্ষায় বা ল অ্যান্ড অর্ডার, পুলিশ প্রশাসন এসবে যারা কাজ করছেন, যাদের স্কিল আছে, তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অ্যাপ্লাই পর্যন্তই। তারা অস্ট্রেলিয়াতে এই ভিসাগুলো পাবে না। যদিও এটা অফিসিয়ালি তারা কিছু বলে নাই, কিন্তু এটা বোঝা যায় যে এই সমস্ত সেক্টরে, এই সমস্ত সেন্সিটিভ সেক্টরে তারা
সুনির্দিষ্ট কিছু দেশ ছাড়া অন্য দেশ থেকে তারা আসলে ভিসা দিবে না। কাজেই এই যে অংশটা মানে প্রথম প্রায়োরিটি এটা কিন্তু বাংলাদেশের জন্য মিস হয়ে গেল। তো সেকেন্ড প্রায়োরিটি যেটা, এইখানে একটা গুড নিউজ আছে। সেকেন্ড প্রায়োরিটিতে কিন্তু বেশ কিছু স্কিলের কথা তারা বলতেছে, যে স্কিলে বাংলাদেশ থেকে আবেদনের সুযোগ আছে এবং বাংলাদেশ থেকে আসছে অনেকে এবং সামনেও আসতে পারবে। তো সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন, হেলথ কেয়ার এবং টিচিং রিলেটেড যে অকুপেশনগুলো। অস্ট্রেলিয়াতে কনস্ট্রাকশন এখন একটা বিগ ব্যাপার, মানে একটা বড় ব্যাপার। কারণ আপনারা জানেন কিনা জানি না যে অস্ট্রেলিয়াতে একটা বড় ধরনের একটা হাউজিং ক্রাইসিস হয়েছিল, এখনও সেটার রেশ চলতেছে। এখানে যে পরিমাণ মানুষজন এখন আছে সেই পরিমাণ ঘরবাড়ি নাই, প্লাস সেই সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এবং প্রাইভেট অনেকগুলো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, যেসব প্রজেক্টে প্রচুর কনস্ট্রাকশন স্কিলের লোকের দরকার। তো কনস্ট্রাকশন রিলেটেড যে কিছু স্কিলগুলো সেগুলো আপনারা স্কিল অকুপেশন লিস্টে পাবেন। আমার অনেক ভিডিওতে আমি ওই লিস্ট লিঙ্ক সহ দেখাইছি। তো যাক, সেটা অন্য কথা। কনস্ট্রাকশন রিলেটেড যে স্কিলগুলো আছে সেই স্কিল প্লাস হেলথ কেয়ার রিলেটেড, এর মধ্যে কিন্তু অনেক রকমের, এটা ডাক্তার, নার্স, ডেন্টিস্ট, প্যারামেডিক, অর্থোপেডিক সার্জন, বিভিন্ন রকমের থেরাপিস্ট, এরকম অনেক যারা ওই যে ব্লাড স্যাম্পল কালেক্ট করে, মানে এরকম অনেক স্কিল আছে যারা যেগুলো হেলথ কেয়ারের সাথে রিলেটেড। এই হেলথ কেয়ার যে ইন্ডাস্ট্রি, এই হেলথ ইন্ডাস্ট্রিতে যারা স্কিল তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ এটা, কারণ তাদেরকে এখন প্রায়োরিটাইজ করতেছে। যদিও তারা সেকেন্ড প্রায়োরিটি প্রতিরক্ষার পরে, কিন্তু এটাও একটা প্রায়োরিটির মধ্যে আছে। এবং এই স্কিলে বাংলাদেশি অনেকে কাজ করছে অলরেডি, এবং এই স্কিলে বাংলাদেশ থেকে আবেদন করা যায়। থার্ড যেটা, সেটা হচ্ছে টিচিংয়েও বাংলাদেশি বেশ কিছু লোক কাজ করছে। এবং টিচিংয়ের যে স্কিলগুলো সেটা হতে পারে মোস্টলি হচ্ছে স্কুলের যে টিচিংগুলো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্লাস এখানে যেটা আর্লি চাইল্ডহুড এডুকেশন সেন্টার বা এই দেশে যেটা চাইল্ড কেয়ার, সেই চাইল্ড কেয়ারটা ঠিক বাংলাদেশের চাইল্ড কেয়ারের মতো না। এখানে চাইল্ড কেয়ারের সাথে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটাও এখানে থাকে, তাদের ডেভেলপমেন্টের ব্যাপারটাও এখানে থাকে, যে কারণে চাইল্ড কেয়ারে যারা কাজ করে তাদেরকে বলা হয় এডুকেটর। সো তারাও এইটার আওতার মধ্যে পড়তেছে। এছাড়া সেকেন্ডারি এডুকেশন, তারপরে ইউনিভার্সিটি বা কলেজ বা যে ইনস্টিটিউটগুলো, তাদের যারা ট্রেনার বা টিচার, সেটাও এই টিচিং ক্যাটাগরির মধ্যে পড়তেছে। সো টিচিংয়ে বাংলাদেশ থেকে যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবিধা বা সুযোগ আমি বলবো, কারণ তাদের স্কিলটা অন্যান্য স্কিল থেকে প্রায়োরিটিতে এগিয়ে থাকবে। তো এই তিনটা সেক্টরে যারা আছেন তারা খেয়াল করেন, তাদের জন্য এটা একটা সুযোগ। এই দুটার পরে, অর্থাৎ প্রতিরক্ষার রিলেটেড যেটা গেল, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটিতে আছে কনস্ট্রাকশন, দেন এডুকেশন বা টিচিং, দেন হচ্ছে হেলথ কেয়ার। এগুলো চলে যাওয়ার পরে অন্যান্য যত রকমের স্কিল আছে সবগুলো স্কিল হচ্ছে থার্ড ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ তাদের ভিসা পাওয়ার চান্সটা এই দুইটা ক্যাটাগরির চাইতে কম থাকবে, প্লাস তাদের প্রসেসিং টাইমটাও অনেক বেশি লাগবে, অর্থাৎ তাদের ভিসা পেতেও অনেক দেরি হবে। তো এইটাই কিন্তু শেষ না। এখানে শুধু স্কিলের উপরে যে তারা একটা প্রায়োরিটি করছে তা কিন্তু না, সেই সাথে তারা আরেকটা প্রায়োরিটি জিনিস অ্যাড করে দিয়েছে, সেটা আরও ক্রিটিক্যাল। সেটা একটু ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। এখানে তারা যেটা বলতেছে অনশোর এবং অফশোর। তো অনশোর মানে হচ্ছে যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আছেন কোনো না কোনো টেম্পোরারি ভিসায়, আর অফশোর হচ্ছে যারা অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করবেন, যেমন বাংলাদেশে বসে যারা আবেদন করবেন বা অন্যান্য দেশ থেকে যারা আবেদন করবেন। এখন তারা যেটা বলতেছে যে যারা অস্ট্রেলিয়াতে বসে আবেদন করবে, অর্থাৎ কোনো টেম্পোরারি ভিসায় অস্ট্রেলিয়াতে আসছেন, সেটা হতে পারে স্টুডেন্ট ভিসা, মেইনলি হচ্ছে স্টুডেন্ট ভিসাকে এটা টার্গেট করা হচ্ছে। তারা হচ্ছে যারা অস্ট্রেলিয়ার বাইরে থেকে, অর্থাৎ অফশোর থেকে, বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আবেদন করবেন, তাদের চাইতে প্রায়োরিটি বেশি পাবে। তো তাতে যেটা দাঁড়ালো, এই দুইটা ক্যাটাগরি মিলায় আপনি যদি একটা ম্যাট্রিক্সের মতো চিন্তা করেন, তাহলে দেখেন একদম প্রথম প্রায়োরিটিতে পাবে যারা হচ্ছে প্রতিরক্ষা বা ডিফেন্সের সাথে রিলেটেড বা সিকিউরিটির সাথে রিলেটেড, এবং যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আছে, সেটা হতে পারে তারা স্টুডেন্ট ভিসায় আছে বা অন্য কোনো টেম্পোরারি ভিসায় আছেন, এবং অস্ট্রেলিয়াতে বসে যারা অ্যাপ্লাই করতেছেন তাদেরটা হচ্ছে একদম দামাদাম হয়ে যাবে। দেন হচ্ছে সেকেন্ড যেটা বললাম যে হেলথ কেয়ার এবং টিচিং বা কনস্ট্রাকশন রিলেটেড যে স্কিলে যারা আছেন, এবং তারা যারা অস্ট্রেলিয়াতে আছেন, হতে পারে তারা স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট বা অন্য দেশি স্টুডেন্ট, তারা যখন আবেদন করবেন তারাও বেশ দ্রুত পেয়ে যাবেন এবং তাদেরও পাওয়ার চান্স অনেক বেশি থাকবে, কারণ তারা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিতে পড়ছে। থার্ড ক্যাটাগরিতে আছেন হচ্ছে যারা এই দুইটা প্রায়োরিটি স্কিলের মধ্যে আছেন, কিন্তু যারা অস্ট্রেলিয়ার বাইরে থেকে অ্যাপ্লাই করতেছেন, অনশোর না অফশোর, তাদেরটা একটু দেরি হবে, তাদের পাওয়ার চান্স একটু কম থাকবে। আর সবচাইতে করুণ অবস্থা হবে তাদের যারা হচ্ছে এই ক্যাটাগরির স্কিলে না, ডিফেন্স বা যে হেলথ কেয়ার বা যে আমি ফার্স্ট যে সেকেন্ড যে ক্যাটাগরিগুলো বললাম, এই প্রায়োরিটি কোনো স্কিল যাদের না, অন্যান্য স্কিল, সেটা হতে পারে অ্যাকাউন্ট্যান্ট, সেটা হতে পারে আইটি প্রফেশনাল, সেটা হতে পারে এরকম অনেক, মানে ওই যে 700 রকমের যে স্কিলের লিস্ট আছে এখানে দেখে নিন, অন্যান্য যে স্কিলগুলোতে আছেন এবং যারা বাংলাদেশে আছেন,
বা অস্ট্রেলিয়ার বাইরে আছেন সোজা কথা, তারা হচ্ছে তাদের অবস্থা হচ্ছে সবচাইতে একটু করুণ আমি বলবো। তাদের ভিসা পাওয়ার চান্স থাকবে সবচেয়ে কম, এবং যারা পাবেনও তাদের আবেদন করার পরে ভিসাটা পেতেও অনেক বেশি সময় লাগবে। তো অনেকের জন্য ডেফিনেটলি নিশ্চয়ই এটা একটা দুঃসংবাদ, বিশেষ করে যাদের এই দুইটা ক্যাটাগরির স্কিলের মধ্যেও নাই এবং যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসেন নাই বা অস্ট্রেলিয়াতে যারা নাই আর কি। কিন্তু যাদের কথা ভাবেন যে স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে আসছে, তারা কিন্তু অনশোর, এবং স্টুডেন্ট ভিসায় হোক বা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শেষ করার পরে তারা যে আরেকটা ভিসা দেয়, গ্র্যাজুয়েট টেম্পোরারি ভিসা হোক, সেই ভিসাতে যারা আছেন ওইখান থেকে তারা যারা অ্যাপ্লাই করতেছেন, এবং এই দুই ক্যাটাগরির মধ্যে তাদের জন্য কিন্তু দেখেন চান্স অনেক বেশি। তাদের মধ্যে হয়তো ডিফেন্সে, ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটিতে যারা আছেন তাদের ক্ষেত্রে তারা হয়তো খুব বেশি পাবেন না, মানে যারা স্টুডেন্টে পড়াশোনা করেছেন তারা হয়তো ওই রিলেটেড স্কিল তাদের মধ্যে খুব বেশি পাবেন না, বাট পাবেন। কারণ ডিফেন্সে শুধুমাত্র যে সৈন্য সামন্ত আর্মি অফিসার তা কিন্তু না। ডিফেন্সে কিন্তু যেটা বলতেছিলাম প্রথমেই, যে অস্ট্রেলিয়ার যেটা ডিফেন্স, এটা কিন্তু অনেকটাই প্রযুক্তি নির্ভর। এখানে আইটি, সিকিউরিটি এবং নেটওয়ার্কিং এই ধরনের, প্লাস সেই সাথে আরও অন্যান্য বেশ কিছু হাইলি টেকনিক্যাল এবং স্পেশালাইজড অনেক স্কিলের ব্যাপার স্যাপার এখানে আছে। ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু স্কিলের ক্ষেত্রেও কিন্তু ডিফেন্সে আবেদন করার সুযোগ আছে। তো ওই সমস্ত সাবজেক্টে যারা পড়াশোনা করতেছেন এবং স্কিল আছে, অর্থাৎ এক্সপিরিয়েন্সও আছে, এবং যারা অবশ্যই অস্ট্রেলিয়াতে, যেহেতু তারা স্টুডেন্ট হিসেবে আসছেন অস্ট্রেলিয়াতে, তাদের জন্য কিন্তু দেখেন যে এটা কিন্তু একটা বড় সুযোগ। তবে এখানে একটা কথা আছে যে স্কিল বলতে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলতেছে, শুধু জাস্ট একাডেমিক হলেই কিন্তু হচ্ছে না। তো এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্টটাও ফুলফিল করতে হবে। তো এই হলো এখন একটা ব্যাপার। তো সোজা কথা এখন যেটা হচ্ছে যে যারা এই ম্যাট্রিক্স অনুযায়ী যারা প্রায়োরিটিতে আছেন তারা চান্স বেশি, আর যাদের প্রায়োরিটি কম তাদের চান্স কম। এখন যেহেতু অনেক লোক হচ্ছে লো প্রায়োরিটির যেগুলো স্কিল বা লো প্রায়োরিটির অবস্থান, অর্থাৎ অস্ট্রেলিয়ার বাইরে থেকে অ্যাপ্লাই করবেন, এবং আসলে সত্যি কথা বলতে কি ওই আবেদনকারীর সংখ্যাই বেশি, কারণ অস্ট্রেলিয়াতে বসে কজন আর আবেদন করবে, বেশিরভাগ তো পৃথিবীর অন্যান্য দেশ থেকে, নিজেদের দেশ থেকে আবেদন করবেন। আর এই যে অল্প কয়েকটা স্কিলের কথা বলতেছে, তো বাকি যে 700 রকমের স্কিল বলতেছিলাম, সেই স্কিলেই তো বেশিরভাগ লোক বেশি। তো তাতে করে যেটা হচ্ছে যে লো প্রায়োরিটি যেগুলো আছে ওখানে কিন্তু আবেদনকারীর সংখ্যাও বেশি। সো যেটা হচ্ছে যে তাদের পাওয়ার চান্স কম কিন্তু অ্যাপ্লিক্যান্ট বেশি। তার মানে কি হচ্ছে যে কম্পিটিশনটা অন্যান্য আবেদনকারী, কারণ কতজনকে অস্ট্রেলিয়া ভিসা দিবে এটা তো আসলে অস্ট্রেলিয়া প্রতি বছর এটা ঠিক করে রাখে যে এতজনকে আমি ভিসা দিব। তো ওই নাম্বারের চাইতে বা ওই কোটার চাইতে আবেদনকারীর সংখ্যা অনেক অনেক বেশি হয়ে যাবে এখন ওই পার্টিকুলার যে ক্যাটাগরি, মানে লো প্রায়োরিটি যে ক্যাটাগরিটা সেখানে। তো তাতে করে যেটা দেখা যাচ্ছে যে কম্পিটিশনটা হবে এখন এক্সট্রিম রকমের। সো আরও অনেক বেশি পয়েন্ট লাগবে এবং পাওয়ার চান্স আসলে আরও অনেকেরই কমে যাবে স্ট্যাটিস্টিক্যালি। তো দর্শক, তো আপনাদের মধ্যে কারা আছেন এই প্রায়োরিটি স্কিলে আমাকে কমেন্টে জানাবেন। আর কারা কম প্রায়োরিটি স্কিলে আছেন, কারা মনে করতেছেন যে এইটার কারণে একটু অসুবিধায় পড়ে যাবেন এই নতুন নিয়মের কারণে, নতুন পলিসির কারণে, তারাও আমাকে জানাতে পারেন। আর কারো যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমাকে আমার ফেসবুক পেজেও আমাকে মেসেজ দিতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আর আমার কাছে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজবেন না, কারণ আমি অসংখ্যবার অনেক আগে থেকে বলে আসতেছি যে আমি ইমো, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করি না। আর যদি কোথাও দেখেন যে আমার ছবি ভিডিওর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে বলতেছে, তাহলে বুঝবেন যে এটা 100% ওটা প্রতারক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।